বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। পিআর ইস্যুতে গণভোট চাওয়াকে অযৌক্তিক বললেন আমির খসরু, জনপ্রতিনিধিকে দুর্বল করে সংখ্যানুপাতিক পদ্ধতি মন্তব্য মঈন খানের। উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই বললেন আসিফ নজরুল, গোপন আদালত করছে সরকারের কেউ কেউ, অভিযোগ জামায়াতের। নির্বাচনে নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, বিশৃঙ্খলা হলে কেন্দ্র বাতিলের হুঁশিয়ারি সিইসির, গণভোট কখন সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের নেয়া অবৈধ গ্যাস সংযোগে সংকট, দাবি জ্বালানি উপদেষ্টার, ব্যবসায়ীদের দায়িত্বহীনতায় কমছে না এলপিজির দাম। স্বাগত, এখন বিকেলে সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সমাবেশ পণ্ড, সেখানে রয়েছেন সহকর্মী তৌহিদুল তারেক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তারেক, জানাবেন এখন কি পরিস্থিতি দেখছেন? আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে এখানে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি যদি একটু উল্লেখ করি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির যে কর্মী সমাবেশটি আজকে অনুষ্ঠিত হচ্ছিল, তাদের কাকরাইলের যে কার্যালয়টি রয়েছে সামনে, তার দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের অনুষ্ঠান কিন্তু দুপুর 2টা থেকে শুরু হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে এখান থেকে স্থান ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তারা এই নির্দেশনা না মানার কারণে আমরা জানতে পারি যে এক পর্যায়ে পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড এবং একই সাথে ককটেল বিস্ফোরণের পাশাপাশি আমরা দেখি যে এখানে টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং জল কামানের প্রয়োগ কিন্তু আমরা এখানে দেখেছি। এবং এর পরপরই স্থানটি পুরোপুরি কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয় এবং একই সাথে আমরা দেখি যে এখানে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা কিন্তু পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে এই কার্যালয়ের সামনে যে আশপাশের যে অলিগলিগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে আমরা এও দেখেছি যে নেতাকর্মীরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু তারা জড়িয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে পুলিশ পুরোপুরিভাবে এই জায়গাটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নেতাকর্মীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে এই স্থান থেকে সরে যায়। আরেকটি বিষয় একটু উল্লেখ করি যে এই অনুষ্ঠান সমাবেশ স্থলে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও কিন্তু উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব উপস্থিত ছিলেন। ঠিক এই ঘটনা বা সাউন্ড গ্রেনেডটি ফাটানোর পরপরই কিন্তু জিএম কাদের সহ তাদের শীর্ষ নেতা কর্মীদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আমরা জানতে পেরেছি তিনি এই মুহূর্তে দলীয় কার্যালয়ে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটির মধ্যেই কিন্তু এই সমাবেশের যে স্টেজটি তৈরি করা হয়েছিল এবং পুলিশ এক পর্যায়ে এসে এখানে যে ব্যানার, ফেস্টুন, চেয়ার সেগুলো সরিয়ে ফেলে এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিন্তু উপস্থিত নেই। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে আজকে তাদের এই কর্মী সমাবেশে কিন্তু তারা বেশ কিছু দাবি দেওয়া উল্লেখ করে এই সমাবেশটি তারা ডেকেছিল, যেখানে একটি উল্লেখযোগ্য দাবি ছিল যে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি, সেখানে সকল দলের সমান সুযোগ পাবে। তারা এও বলছিলেন যে জাতীয় পার্টিকে ছাড়া কোনো ধরনের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না এবং বেশ কিছু এই বর্তমান সরকার এবং একই সাথে গণ অধিকার পরিষদের সমালোচনা করেও কিন্তু তারা তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন এবং এক পর্যায়ে যখন আসলে শীর্ষ সারির নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখবেন এর ঠিক আগেই কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই বেশ কিছুক্ষণ আগেও কিন্তু এখানে তাদের জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন, স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখন কিন্তু পুরোপুরি বিপরীত অবস্থা এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে জায়গাটি।
এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সড়ক উপস্থিতি রয়েছে, তারা খুবই কঠোর অবস্থানে রয়েছেন। এই ঠিক এমন অবস্থার ভিতরে যদি একটু বলি যে এখানে কমপক্ষে হলো 6 থেকে 7টি সাউন্ড গ্রেনেড এখানে নিক্ষেপ করা হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে গণমাধ্যম কর্মীরা কিছুটা অপ্রস্তুত ছিলেন, কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু আক্রান্ত হয়েছেন এই টিয়ার গ্যাসে। তারা বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং এর কিছুক্ষণ পরই আগুন জ্বালিয়ে এবং নানাভাবে তারা এই অবস্থা থেকে রিকভারি করে কিন্তু তাদের পেশাগত দায়িত্বে আবার ফিরে এসেছেন। এবং যে কাভারেজ আমরা আপনারা দেখতে পাচ্ছেন, গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই অবস্থানটি তুলে ধরার চেষ্টা করছে। এবং এখানে বর্তমানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু অন্য কোনো নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত নেই। শুরুর দিকে যখন আমরা আজ দুপুর 2টার দিকে কিন্তু তাদের এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তাদের আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন, তাদের যে বহরগুলো ছিল সেই বহরগুলো কিন্তু কাকরাইলের এখানে বিভিন্ন রাস্তায় কিন্তু ছিল এবং তারা একে একে এই মিছিলে কিন্তু এই সমাবেশে যোগদান করছিলেন। কিন্তু এক পর্যায়ে যখন এই সমাবেশের নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন এবং আমরা জানতে পারি যে আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে জিএম কাদের বক্তব্য দেওয়ার কথা ছিলেন, এরকমও জানতে পেরেছি। কিন্তু এর ঠিক আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এখান থেকে পুরোপুরি ভাবে জাতীয় পার্টিকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আরেকটি পটভূমি বা আমি যদি একটু উল্লেখ করতে চাই যে বেশ কয়েক দিন আগেও কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে গণ অধিকার পরিষদের সাথে যে সমালোচনা, একটি তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় যেখানে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের অনেকেই সেখানে আহত হয়েছিলেন। এই ঘটনার পরপরই কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা থেকে শুরু করে জিএম কাদেরকে গ্রেফতারের দাবিও কিন্তু উঠেছিল বিভিন্ন দলের কাছ থেকে। এবং এর পরপরই কিন্তু জাতীয় পার্টিও তাদের বিভিন্ন মন্তব্য এবং নানা জায়গায় বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছিলেন। তাদের দলের মহাসচিব কিন্তু বেশ কয়েকটি জায়গায় তাদের নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে বর্তমান সরকারের বিভিন্ন দিক নিয়েও কথা বলেছেন। কিন্তু এই বেশ কয়েকদিন পরেই কিন্তু এখানে তাদের এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা এবং আজকে সেই কথা অনুযায়ী তাদের এই প্রস্তুতি চলছিল। তবে যে বিষয়টি আমরা একটু উল্লেখ করতে চাই যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং একই সাথে এর ছাত্র সংগঠনটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়। ঠিক একই সাথে তখন কিন্তু দাবি ওঠে যে সে সময়কার আওয়ামী লীগের অন্যতম শরিক জাতীয় পার্টিকে এখান থেকে নিষিদ্ধ করার দাবি কিন্তু করা হয়। কারণ বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু দাবি করছিলেন যে গেল 17 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন হয়েছে, সেই দুঃশাসনে জাতীয় পার্টির অন্যতম একটি ভূমিকা ছিল, যে কারণে আসলে আওয়ামী লীগ সেই ধরনের দুঃশাসন তারা এখানে পরিচালনা করতে পেরেছে। এবং এই দায় কিন্তু প্রতিবারই জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে, যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু যে বক্তব্যগুলো আসলে গ্রহণ করেনি রাজনৈতিক দলগুলো। এবং তারই প্রেক্ষিতে কিন্তু দলগুলো বলে আসছে যে জাতীয় পার্টির যে রাজনীতি, সেই রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। কারণ যে ফেসিস্ট শাসন এই দেশে গত 17টি বছর হয়েছে, সেই শাসনে আওয়ামী লীগের যে কোনো অংশেই জাতীয় পার্টির এখানে যে অংশগ্রহণ, জাতীয় পার্টির যে দায়, সেটা কোনো অংশেই কিন্তু ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। বিভিন্ন নির্বাচন যেগুলো হয়েছে, যেই অভিযোগগুলো রয়েছে নির্বাচনগুলো নিয়ে, সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পেরেছে জাতীয় পার্টির অংশগ্রহণের কারণে, এমন অভিযোগও কিন্তু রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টির বিরুদ্ধে দিয়েছে। এবং একই সাথে
দলটির যে চেয়ারম্যান রয়েছেন GM কাদের, তার বিভিন্ন মন্তব্য কিন্তু নানা সময়ে নানাভাবে সমালোচিত হয়েছে। পার্শ্ববর্তী দেশের সাথে তার সাক্ষাৎ এবং সেই সাক্ষাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রেও তিনি বিরূপ যে মন্তব্য করেছেন সেই মন্তব্য কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, যার কারণে আসলে তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলগুলোতে একদম খুব জোরে সোরে বলা হচ্ছে এবং একই সাথে বলা হচ্ছে যে আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সেই কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ আসলে জাতীয় পার্টির ঘাড়ে সওয়ার হয়ে কিন্তু তারা আবার এখানে পুনর্বাসন হওয়ার চেষ্টা করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করারও চেষ্টা করবে। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে এখানে কোনোভাবেই জাতীয় পার্টির এই নির্বাচনে অংশগ্রহণ করার কিন্তু কোনোভাবেই কোনো অধিকার নেই, কারণ তারা গেল 17 বছর নানাভাবে এই ফ্যাসিস্ট সরকারের যে কার্যক্রম সেই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু যখন এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল এর মাঝখানেই কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার পরেই কিন্তু এই নেতাকর্মী যারা ছিলেন জাতীয় পার্টির তারা সকলেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হলেও তারা শুরুতে কিছুটা আক্রমণ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জায়গাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কিন্তু আর কাউকে আমরা দেখছি না। তবে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু বেশ আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় এখানে। আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আক্রান্ত হয়েছে এবং তারা টিয়ারসেল গ্যাস চোখে মুখে গিয়ে তারা কিন্তু আক্রান্ত হয়েছে এবং খুব দ্রুতই কিন্তু তারা আবার রিকভারি করে কিন্তু তারা তাদের পেশাগত দায়িত্বে ফিরে এসেছে। বিজয়নগরে পণ্ড জাতীয় পার্টির সমাবেশ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। এবারে অন্য প্রসঙ্গ, পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই মুহূর্তে সংসদকে সচল করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির আরেক নেতা মঈন খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি জনপ্রতিনিধিকে দুর্বল করবে। রাজধানীতে নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে দুই কক্ষে পিআরের যুক্তি তুলে ধরে জামায়াতে ইসলাম বলে, এ সময় দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে নির্বাচনের দিকে হাঁটার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে 3 দফায় দীর্ঘ 7 মাসের আলোচনার ফসল জুলাই সনদ, যাতে আগামী 15 অক্টোবর রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার কথা রয়েছে। এতে বেশ কিছু বিষয়ে দলগুলো অনেকটাই একমতে পৌঁছালেও রাজনীতিতে আলোচনায় এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐকমত্য কমিশন সংলাপ করেছে উচ্চ কক্ষে পিআর নিয়ে, তবে জামায়াত সহ বেশ কিছু দল 2 কক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। শনিবার রাজধানীর কসমোস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত সেমিনারে বিএনপি, জামাত, গণ অধিকার সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের উপস্থিতিতে উঠে আসে এসব বিষয়ে, যেখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল 2 কক্ষে পিআর নিয়ে যুক্তি তুলে ধরেন। 24-এর যে বিপ্লবটা হলো তার প্রেক্ষিতে গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সংস্কারটা যে হচ্ছে সেটাকে যে সুন্দর সমাপ্তির দিকে আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে পারি, তাহলে দেশের জন্য যেটা কল্যাণকর আমরা সেটাই নেব। এ সময় গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মত দেয়। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, পিআর নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। জানি না আসলে দলগুলো কতটুকু সম্মত হবে, আলোচনা চলছে। যদি আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি সেটি আমাদের জন্য, সবার জন্য কল্যাণকর হবে। আমাদের একদম ইউনিটারি একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার হাউস লোয়ার হাউস করছি কেন? এটা একটা ফেডারেল স্ট্রাকচার নাই, কিন্তু তবু আমরা এটার পক্ষে বলছি, বিকজ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এ সময় পিআরের পক্ষে থাকা দলগুলোকে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে বিএনপির আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, পিআর জনপ্রতিনিধিকে দুর্বল করে দলকে শক্তিশালী করবে, যা বিগত সময়ের কুফল বয়ে আনবে। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিআর।
আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতি না, এটা আপার হাউস ও লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর আয়োজিত সেমিনার থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বিষয়ে সব দলই একমত রয়েছে বলে জানানো হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তুলে ধরে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। যে তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হবে না। ভাই, ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরারা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর স্মরণ সভা চলছে, সেখানে রয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন স্মরণ সভায় কি বলছেন নেতাকর্মীরা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী অর্থাৎ তার যে স্মরণ সভা, সেটি এই যে গাজীপুর কাপাসিয়ার পাইলট উচ্চ বিদ্যালয় সেই মাঠে এখানে চলছে এবং এখানে মূলত এখন উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি উপস্থিত হয়েছেন এবং এখানে যারা জেলার নেতারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এছাড়াও এই যে উপজেলার যারা বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন। এখানে আমরা কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যে কয়েকজন নেতা এখানে কথা বলেছেন, সবার কথাই মূলত, যদিও এটি স্মরণ সভা, হান্নান শাহর তার যে স্মৃতি, দলের প্রতি তার যে অবদান এবং মন্ত্রিত্বকালীন সময়ে তিনি যে দায়িত্ব পালন করছেন সেই সব বিষয় তো স্মৃতিচারণ করছে খুব স্বভাবতই, এবং তার সেই যে কর্মযোগ্য সেগুলো তাদের বক্তব্য উঠে আসছে। এবং এর বাইরে সবচেয়ে বড় যেই বিষয়টি এই তাদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেই মূলত এখন পর্যন্ত এই যারা স্থানীয় নেতা যারা কথা বলেছেন সবার বক্তব্যে এই ঘুরে ফিরে এসেছেন এবং তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছেন যে আগামী ফেব্রুয়ারিতে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এবং বিএনপি যখন পুরোদমে প্রস্তুত এবং বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে বা তাদের নেতাদের কথা বক্তব্য উঠে আসছে যে বিএনপির যে যারা সম্ভাব্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশী তাদের দৌড়ঝাঁপের কথা বা তাদের অনেককেই দলের পক্ষ থেকে জানানোর কথা, অগ্রিম জানানোর কথা, এরকম যখন একটি দলের অভ্যন্তরে প্রস্তুতি চলছে এবং তারা বলছেন একটি রাজনৈতিক পক্ষ ঠিক বিপরীত পাশে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আলোচনা ফেব্রুয়ারিতে সেটি বানচালের জন্য কথা হচ্ছে। তারা বলছেন যে পিআর সহ নানাবিধ দাবি এনে আসলে এই নির্বাচন বানচালের প্রচেষ্টা করা হচ্ছে এবং একটি স্মরণসভা হলেও আসলে এখানে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের এই মনোভাবটি আমরা দেখেছি যে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা একটি নির্বাচন পূর্ব প্রস্তুতির কথা এটি বলছেন, যেহেতু এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, তাকে ঘিরেও এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং সেজন্যই তারা এখানে বলেছে এবং কয়েকজন নেতার বক্তব্যে এটি উঠে এসেছে যে তারা মহাসচিবের কাছ থেকে অর্থাৎ তাদের দলের মহাসচিবের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনামূলক বক্তব্য চান বা নির্দেশনা চান আগামী সংসদ নির্বাচন ঘিরে এই যে তৃণমূলের নেতাকর্মীরা কিভাবে কাজ করবে বা গাজীপুরে এই বিশেষ করে এই আসন, সংসদীয় আসন বা জেলায় কিভাবে বিএনপি সুসংগঠিত হবে বা তাদের দলীয় যে অন্তর্কন্দল রয়েছে বা যেই ধরনের বিভাজনের কথা বিভিন্ন সময় আলোচনা এসেছে সেগুলো কিভাবে নিরসন হবে এবং এই ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য তারা আসলে প্রত্যাশা করছেন। এমন বক্তব্য আমরা এখানের যারা স্থানীয় নেতা যে কয়েকজন বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত তারা এটি তাদের বক্তব্যে উঠে এসেছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই আমরা জানি এখানে পুরো যে উপজেলাটি এখানে 11টি ইউনিয়ন রয়েছে, এই 11 ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়ন থেকেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা অর্থাৎ শুধু বিএনপি না এর অঙ্গ সংগঠন যে রয়েছে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং অন্যান্য যে অঙ্গ সংগঠন, যুব দল,
প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা মূলত হয়তো বা বিকেলের শেষ নাগাদ, অর্থাৎ আমার বা যতটুকু এখন বোঝা যাচ্ছে যে শেষ বিকেলের দিকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবেন। তার বক্তব্যের জন্য মূলত এবং তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য নেতাকর্মীরা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের কাপাসিয়া থেকে আসামা হান্নান শাহর স্মরণ সভার সব শেষ। গাজীপুরের কাপাসিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিট প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। দুপুরে একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার রাজধানীতে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় উঠে আসে দেশের মানবাধিকার পরিস্থিতি। সভায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিগত সরকারের সময় বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত সবকিছুই অকার্যকর ছিল। বলেন, বাংলাদেশে যেন আগের মতো গুম, খুন, নির্যাতনের ঘটনা আর না ঘটে, সেজন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে আবার দাঁড় করাতে হবে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে, যেটা আমাদের ছিল না। আমরা তো সবাই আদালতের ভিকটিম। কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে। এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। Just putting some people in the chair will not be enough. There has to be provision to orient them with the soft values around human rights and the hardcore steps that are needed. উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জাতির অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট প্রয়োজন। তিনি বলেন, আগে বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতিই গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের, সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অনেকটাই এগিয়েছে জানিয়ে বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে বলে জানান আইন উপদেষ্টা। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কিছু উপদেষ্টা একটি দলকে ক্ষমতায় আনার জন্য আতাত করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বেলা 11টার দিকে খুলনার পাইকগাছায় ছাত্র যুব সমাবেশে মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রশাসন ও কোনো উপদেষ্টাদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। ক্ষমতায় গেলে নতুন শিক্ষা ব্যবস্থা চালু, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন সহ জামায়াতের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য আরেকটি বিপ্লবের কথাও তুলে ধরেন তিনি। আগামী নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে জানিয়ে বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। সচিবালয়ে আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, লুটের, মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন কায়েম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনও বৈঠক করেনি এনসিপি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয় তবে সময়ই তা বলে দেবে, এসব জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। ঐকমত্য কমিশনের জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আখতার হোসেন। এছাড়া শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার বলেন, বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না। র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরও দ্রুত বিচার দাবি করেন এনসিপির শীর্ষ নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাজনিত সমস্যা সবচেয়ে বেশি থাকতে পারে, যা মোকাবিলায় ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সিইসি। চট্টগ্রামে আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র নির্বাচন কর্মকর্তাদের কর্মশালায় অংশ নিয়ে সিইসি আরও বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কোনো ছাড় দেয়া হবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, আইনের শাসন কাকে বলে এবার নির্বাচনে তা দেখাবে বর্তমান কমিশন। এছাড়াও নির্বাচন প্রক্রিয়ার সব লজিস্টিক সাপোর্ট ট্র্যাকিংয়ের আওতায় আনার কাজ করছে ইসি। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে ভোট গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তারা, যে কাজে থাকে নানা ধরনের চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে শনিবার চট্টগ্রামের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে বিভাগীয় কর্মশালায় নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা। বলেন, নির্বাচনকালীন রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার, এক আসনে একই দলের একাধিক প্রার্থী বিশৃঙ্খলা বাড়ায়। অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। কোন দল ক্ষমতায় আসতে পারে সে বিষয়টি মাথায় রেখে ভোট গ্রহণ প্রক্রিয়ায় জড়িত অনেক কর্মকর্তা পক্ষপাত আচরণ করেন। তাদেরকে চিহ্নিত করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখার আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তারা। প্রিসাইডিং অফিসাররা যদি সঠিকভাবে এই রিজাল্ট শিটটা প্রিপেয়ার করতে পারে তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের শপথ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। পেশাজীবী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সকল অপকর্ম স্যার কঠোর হস্তে স্যার দমন করতে হবে। এক্ষেত্রে আপনাদের কঠোরতা আমাদের নির্বাচনের দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল করবে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের শক্ত অনড় অবস্থান দেখেছি। আমরা প্রফেশনালিজমের সঙ্গে কাজ করব স্যার। আমরা আমাদের যেটুকু কর্তব্য আইন এবং বিধি অনুযায়ী, সেই আইন এবং বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে নির্বাচনকে বের করে নিয়ে আসব। নির্বাচনে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ সবচেয়ে বেশি থাকতে পারে, আর ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে পুরো কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। নির্বাচনে প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকে উল্লেখ করে সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম নির্বাচনী কর্মকর্তা তৈরির লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। এটা ইলেকশন কমিশন একার কাজ নয়, এটা জাতীয় দায়িত্ব। এটা জাতীয় দায়িত্ব, জাতীয়ভাবে আমরা পালন করব এবং সবাই মিলে আমরা করব। নির্বাচন প্রক্রিয়ার সকল লজিস্টিক সাপোর্ট ট্র্যাকিং এর আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানান সিইসি AMM নাসির উদ্দিন। একটা ইমার্জেন্সি ক্রাইসিস দেখা দিল, হাউ টু ম্যানেজ দ্যাট ক্রাইসিস। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে কিনা সেই সিদ্ধান্ত দেবে সরকার। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। এছাড়া নির্বাচন কমিশনকে স্বাধীন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার করতে হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর BFDCতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করে স্বচ্ছ জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সর্বস্তরের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্ধু, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীরা। বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে দাফনের জন্য তার মরদেহ নেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। বিস্তারিত প্রতিবেদনে। আশ্বিনের বৃষ্টি স্নাত দিনে শেষবারের মতো গেলেন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এই যাত্রায় তিনি মৌন, নিথর। ছাত্রজীবন থেকে শিক্ষকতা, 4 দশকেরও বেশি সময় প্রিয় এই প্রাঙ্গণে কাটিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম। কারো প্রিয় শিক্ষক, কারো প্রিয় লেখক। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদায় জানান শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে। বিশেষ করে যারা হচ্ছে যে এই সংস্কৃতির সাথে জড়িত, তাদের সবার জন্য একটা অপূরণীয় ক্ষতি। বলেছেন যে পূজার পরে আমরা বন্ধের পরে এই টপিকগুলো পড়ব, কিন্তু সেই সিলেবাসটা হয়তো আজীবনই অসমাপ্ত থেকে যাবে। অনেকে অধ্যাপক হয়, বাট স্যারের মধ্যে অধ্যাপক আসলে অনেক যুগ পরে হয়তো কেউ একজন আসে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে পথিতযশা এই কথা সাহিত্যিককে শেষবারের মতো দেখতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শিক্ষকের চেয়ে উনি যেটি বেশি ছিলেন, উনি আমার পিতৃস্থানীয় ছিলেন। তার এই অপূরণীয় ক্ষতি বাংলা সাহিত্যের জন্য ক্ষতি, কিন্তু আমরা তাকে মনে রাখবো তার লেখনীর মাধ্যমে। তিনি বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা ভাষাভাষী মানুষদের পরিচয় করিয়ে দিয়েছেন। একদিকে সাহিত্যের শিক্ষক, অন্যদিকে সাহিত্যের অধ্যাপক, এই রকম যে সংযোগ, সেইটা সাধারণত ঘটে না। মনজুরুল ইসলামের ক্ষেত্রে সেটা ঘটেছিল। পাঠশালা যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন। তার শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও তাকে শ্রদ্ধা জানান শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী সহ সরকারের উপদেষ্টারা। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। উনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো। ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন। ওনার যে অবস্থান, এটা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক অবস্থান ছিল না, এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মনজুরুল ইসলামকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের নিয়ে অবৈধ গ্যাস সংযোগে এই সংকট দেখা দিয়েছে, এমন দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে রাজধানীর একটি হোটেলে এলপিজি নিয়ে সেমিনারে তিনি বলেন, ব্যবসায়ীদের দায়িত্বহীনতার কারণে এই দাম কমছে না এলপিজি সিলিন্ডারের। এ সময় ব্যবসায়ীদের বিদেশে টাকা পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। 2021 সালের এপ্রিল মাস থেকে সৌদি আরামকোর উপর ভিত্তি করে প্রতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি দাম সমন্বয় করে আসছে। এতে দেখা যায় দাম কমানো হলেও কখনো সেই দামে ভোক্তা এলপিজি সিলিন্ডার কিনতে পারেন না। ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্য হচ্ছে 200 থেকে 250 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এলপিজি। কেন দেশে এলপিজির বাজারে এই অবস্থা? নিয়ন্ত্রণহীন বাজারের পেছনে কারা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক সেমিনারে। অংশ নেন জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা। একটা গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দায়ী করলেন। বললেন, খুচরা পর্যায়ে প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য 1000 টাকার নিচে থাকা উচিত। এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসা বাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা।
মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি জ্বালানি খাতে ঝুঁকি কমাতে কঠোর নিরাপত্তা নীতিমালা ও সচেতনতা বাড়ার তাগিদ দেন আলোচকরা। পাইপলাইনের গ্যাস বন্ধ করে এলপিজির মূল্য বৃদ্ধির অভিযোগ করেন ক্যাব উপদেষ্টা। আমার যেমন জ্বালানি নিরাপত্তা নেই, আপনার পুঁজির সিকিউরিটি নেই, তাহলে আমি এক হচ্ছি না কেন? আপনি আমার সেবা দেবেন, আমি আপনার সেবা নেব। আপনার মধ্যে একটি ব্রিজ তৈরি হতে হবে, যে ব্রিজ দিয়ে যে বাধা তৈরি হয়েছে আপনার পণ্যের বাজার সম্প্রসারণ এমনিই হবে, এইরকম অনুষ্ঠান ডেকে করার দরকার হবে না। আমরা মনে করি এলপিজি সেক্টর যেহেতু গ্রোয়িং সেক্টর, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আমরা একটু রিকোয়েস্ট করব সব পর্যায়ে, আপনারা আমাদের সাথে সমন্বয় করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা প্রশিক্ষণ দিতে চাই। আমাদের সারা বাংলাদেশে 537টি স্টেশন আছে এবং গ্র্যাজুয়ালি এটা বেড়ে প্রায় 997 স্টেশন হবে। জ্বালানির ব্যবহার তদারকির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা সবকিছু করব, আমরা সহজ মূল্যে দেব, কিন্তু বড় জিনিসটি হচ্ছে যে আমাদের জ্বালানির সরবরাহ যে কোনো মূল্যে বাড়াতে হবে এবং মানুষের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দিতে হবে। এই জ্বালানির যে দাবি, এটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এবং যারা জ্বালানি বিষয়ে পরিকল্পনা করছেন সরকারের পক্ষ থেকে, তাদেরকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। এলপিজির দাম নিয়ন্ত্রণ ও সিলিন্ডারের সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজের আশ্বাস দেন বিইআরসি চেয়ারম্যান। তবে ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় লাইসেন্স ফি কমানোর পরিকল্পনার কথা জানান তিনি। অ্যাডমিন কস্টে যেটা আপনার ধরা হয়েছিল শুরুতে 2021 সালে, সেটার বিষয়ে যে এরপরে অনেক খরচ আপনাদের বেড়েছে, মূল্যস্ফীতির বিষয়টা আছে, এটি বিবেচনার সুযোগ নিঃসন্দেহে আছে। আমরা এটা নিয়ে কথা বলবো এবং আমরা চেষ্টা করব যাতে একটি সমাধানে পৌঁছানো যায়। সমন্বিত উদ্যোগ আর মাঠ পর্যায়ে তদারকি দ্রুতই মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরবে বলে আশা প্রকাশ করেন আলোচকেরা। আমাদের এখানে এই সেক্টর 20% অ্যানুয়ালি গ্রোথ করছে, সেখানে আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। কর্ণফুলী শাহ আমানত সেতুতে অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ, কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা শাখা। শনিবার সকালে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টোল আদায়ের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসীর যাতায়াত ব্যয় বেড়ে যাচ্ছে, পরিবহন সংকট তৈরি হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তারা বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জনবসতিপূর্ণ 2 তীরের সেতুতে টোল আদায় গ্রহণযোগ্য নয়। এ সময় বক্তারা অবিলম্বে টোল প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী 17 অক্টোবর মজ্জারটেক টোল প্লাজার পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। আগামী সোমবার হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। এদিকে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন ঘরছাড়া ফিলিস্তিনিরা। যদিও যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে অবশিষ্ট নেই কোনো অবকাঠামো, এমন প্রেক্ষাপটে গাজার শাসন ব্যবস্থায় ভিনদেশি কোনো শক্তির প্রভাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে হামাস, প্যালেস্টাইনিয়ান জিহাদ ও পিএফএলপির মতো কয়েকটি সংগঠন। পাশাপাশি গেল 2 বছরে উপত্যকাটিতে ইসরায়েল যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে তার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে গাজার ত্রাণ সরবরাহ সচল করতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘের সহায়তা সংস্থা। তারা বলছে, গাজায় প্রবেশের জন্য ত্রাণ বোঝাই 6000 ট্রাক প্রস্তুত রয়েছে। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। পিআর ইস্যুতে গণভোট চাওয়াকে অযৌক্তিক বললেন আমির খসরু। জনপ্রতিনিধিকে দুর্বল করে সংখ্যানুপাতিক পদ্ধতি, মন্তব্য মঈন খানের। উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই বললেন আসিফ নজরুল। গোপন আতাত করছে সরকারের কেউ কেউ, অভিযোগ জামায়াতের। নির্বাচনে নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, বিশৃঙ্খলা হলে কেন্দ্র বাতিলের হুঁশিয়ারি সিএসির। গণভোট কখন, সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের দেয়া অবৈধ গ্যাস সংযোগে এই সংকট, দাবি জ্বালানি উপদেষ্টার। ব্যবসায়ীদের দায়িত্বহীনতায় কমছে না এলপিজির দাম।
এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।